মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত 2 মার্কিন যুদ্ধবিমান। ইরানে হামলার কাউন্টডাউন শুরু, 48 ঘন্টার ভেতর ভয়ঙ্কর সিদ্ধান্ত ট্রাম্পের। যুদ্ধবিরতির নাটকীয় মোড়, ট্রাম্পের হুঁশিয়ারিতে হঠাৎ ফের উত্তেজনার আগুন জ্বলল মধ্যপ্রাচ্যে। এবার পাল্টে গেল ভারতের সর্বদক্ষিণের রাজনীতি, কেরালার নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। এবং তবে কি তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন? কোন গোপন সিদ্ধান্তের পথে শি জিনপিং? আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিশ্বের আলোচিত সর্বশেষ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মিমি মাজুমদার। দেখছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে এবার শুরু হতে যাচ্ছে ভয়াবহ যুদ্ধের কাউন্টডাউন। 48 ঘন্টার মধ্যে ইরানের সরাসরি সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন বিস্ফোরক দাবিতে কাঁপছে বিশ্ব রাজনীতি। বিশেষজ্ঞদের আশঙ্কায় প্রশ্ন উঠছে, ঠিক কার চাপ বা উস্কানিতে এত বড় ঝুঁকির পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প? ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে, আর সেই সাথে বাড়ছে মধ্যপ্রাচ্যের বুকে এক মহা বিপর্যয়ের আশঙ্কা। আগামী 48 ঘন্টার মধ্যে চিরশত্রু ইরানে সরাসরি সামরিক হামলা শুরু করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের প্রফেসর মোহাম্মদ আল মাসরির এমন এক বিস্ফোরক দাবিতে তোলপাড় চলছে বিশ্ব রাজনীতিতে। কিন্তু হঠাৎ কেন এই যুদ্ধের উন্মাদনা? কার উস্কানিতে এই চরম সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সোমবার সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রফেসর মোহাম্মদ আল মাসরি স্পষ্ট জানিয়েছেন, হোয়াইট হাউসে যুদ্ধের দামামা বাজানো শুরু হয়ে গেছে। তার মতে, ট্রাম্প প্রশাসন আবারও একটি নতুন যুদ্ধ শুরু করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, আর এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে ডোনাল্ড ট্রাম্পের চারপাশের কিছু মানুষের গভীর উস্কানি। প্রফেসর আল মাসরি সরাসরি আঙুল তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের ভেতরে থাকা কট্টরপন্থী লবিস্টদের দিকে, যারা ট্রাম্পের কানের কাছে প্রতিনিয়ত ইরানকে ধ্বংস করার মন্ত্র জপছেন। বিশ্লেষকদের মতে এই উত্তেজনার বীজ বোনা হয়েছিল আরও আগে। তেহরানের কাছ থেকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে নিঃশর্ত আত্মসমর্পণ আশা করেছিলেন, ইরান সেই ফাঁদে পা দেয়নি। এমনকি চীন সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকেও ইরান নিয়ে উচ্চ আশা প্রকাশ করেছিলেন ট্রাম্প। কিন্তু তেহরানের অনড় মনোভাব এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষার কঠোর নীতি ট্রাম্পের সমস্ত হিসাব নিকাশ ও প্রত্যাশাকে ধূলিসাৎ করে দিয়েছে। কোনো কূটনৈতিক আলোচনা যখন ট্রাম্পের মনমতো হয়নি, তখনই সামরিক শক্তি প্রয়োগের এই বিপজ্জনক পথে হাঁটতে যাচ্ছে ওয়াশিংটন। তবে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য কতটা লাভজনক হবে তা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন প্রফেসর আল মাসরি। তার মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই এই যুদ্ধ ট্রাম্পের জন্য এক বিরাট বিপর্যয় ডেকে আনবে। একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হলে ট্রাম্পের উচিত ছিল যুদ্ধকে এখানেই থামানো, কিন্তু ট্রাম্পের ব্যক্তিগত অহংকার এবং রাজনৈতিক বাধ্যবাধকতা তাকে পিছপা হতে দিচ্ছে না। বর্তমান পরিস্থিতি থেকে এক পা পিছিয়ে গেলে মার্কিন নাগরিকদের কাছে নিজেকে পরাজিত দেখাতে হবে, আর এই মনস্তাত্ত্বিক ফাঁদে আটকে গেছেন ট্রাম্প। তিনি কোনোভাবেই যুদ্ধ জয়ের ঘোষণা ছাড়া নিজের গদি বা ইমেজ রক্ষা করতে পারছেন না। যদি সত্যি আগামী 48 ঘন্টার মধ্যে মার্কিন মিসাইল তেহরানের বুকে আঘাত হানে, তবে তার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে আগুন চলবে, যার নিমিষেই ধস নামাবে ভঙ্গুর বৈশ্বিক অর্থনীতিতে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে থমকে যাবে আন্তর্জাতিক বাণিজ্য। ফলে ট্রাম্পের এই ক্ষণিকের সামরিক বাহাদুরি পুরো বিশ্বকে এক দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিমি মাজুমদার, নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যে তবে কি শুরু হতে যাচ্ছে আরেকটি ভয়ঙ্কর যুদ্ধ? পারমাণবিক ইস্যুকে ঘিরে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা পৌঁছে গেছে বিস্ফোরণের দ্বারপ্রান্তে। ঠিক এমন সময় ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে। কূটনীতি থমকে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এবার কি সত্যি যুদ্ধের আগুন জ্বলতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে? আর জানাচ্ছেন ফাহমিদা বিনতে আনোয়ার। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আশঙ্কা। একদিকে কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে পারমাণবিক ইস্যু ঘিরে বাড়ছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি যেন নতুন করে বিশ্ব রাজনীতিতে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। ট্রাম্পের এই বার্তা শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই যেন এক অশনি সংকেত। যুদ্ধবিরতির আলোচনা থমকে থাকা, পাল্টাপাল্টি অভিযোগ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব, সব মিলিয়ে ওয়াশিংটন এবং তেহরানের সম্পর্ক আবারও বিস্ফোরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে। যুদ্ধ পরিস্থিতির অবসান এবং চলমান অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন,
ইরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নইলে তাদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তিনি লেখেন, তাদের দ্রুত নড়াচড়া করতে হবে, নয়তো তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুব গুরুত্বপূর্ণ এবং ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে। এই সতর্ক বার্তাটি আসে ওয়াশিংটনে হোয়াইট হাউসে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকের আগে। বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, ইরান ইসরায়েল উত্তেজনা এবং পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। অন্যদিকে একই দিনে ইরানি সংবাদ মাধ্যমগুলো দাবি করছে, সংঘাত নিরসনে ইরান যে সর্বশেষ প্রস্তাব পাঠিয়েছে তার স্পষ্ট জবাব দিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের অভিযোগ, ওয়াশিংটনের আপোষের অভাব এবং কঠোর অবস্থানের কারণেই আলোচনা অচল হয়ে আছে। এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতে ট্রাম্প এক বক্তব্যে ইরানের গোটা সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ওই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। পরে গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা আসে। তবে সেই বিরতি দীর্ঘস্থায়ী হয়নি এবং পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে থাকে। কিছুদিন আগে তেহরান যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠায়। এতে যুদ্ধের অবসান, হরমুজ প্রণালীতে বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করা এবং ইরানের ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে সমাধানের পথ খোঁজার বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, তাদের প্রস্তাব ছিল দায়িত্বশীল এবং উদার। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, প্রস্তাবে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা বন্ধ, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর কোনো সামরিক হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছিল। এছাড়া যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতিও দাবি করা হয়। ওয়াশিংটন পাল্টা 5টি শর্ত দিয়েছে। এর মধ্যে অন্যতম হল, ইরান কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে এবং তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। এখন বিশ্বের নজর, কূটনৈতিক আলোচনা আবারও গতিশীল হয় কিনা, নাকি পরিস্থিতি নতুন কোনো সংঘাতের দিকে গড়ায়। নোমান বিন বশির, নিরপেক্ষ। কেরালার রাজনীতিতে এবার সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন কংগ্রেস নেতা ভিডি সতীশ। রাজধানী তিরুবনন্তপুরমে উৎসব মুখর পরিবেশে হওয়া শপথ অনুষ্ঠানে ছিল হাজারো মানুষের ঢল আর রাজনৈতিক উত্তেজনার ছাপ। তবে দীর্ঘ রাজনৈতিক নাটকীয়তার পর কেরালার রাজনীতিতে এবার কতটা বড় পরিবর্তন আনতে চলেছে এই নতুন নেতৃত্ব, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার কেরালা রাজ্যের রাজনীতির জন্য একটি ঐতিহাসিক দিন। রাজধানী তিরুবনন্তপুরমের কেন্দ্রীয় স্টেডিয়ামে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজারো কর্মী সমর্থকদের করতালি আর স্লোগানের মধ্য দিয়ে কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন ভিডি সতীশ। কেবল মুখ্যমন্ত্রী নন, তার সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন আরও 20 জন মন্ত্রী। এই নতুন মন্ত্রিসভায় তরুণ এবং অভিজ্ঞদের এক দারুণ সমন্বয় দেখা গেছে। ভারতের শতভাগ শিক্ষিতের রাজ্য কেরালা সবসময়ই সচেতন রাজনীতির এক অনন্য উদাহরণ। এখানকার ভোটাররা যেমন প্রগতিশীল, ঠিক তেমনি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। আর তাই এ রাজ্যের মসনদে বসা মোটেও সহজ কোনো সমীকরণ ছিল না। দীর্ঘ নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘোরাচ্ছেন ভিডি সতীশ। তৃণমূল স্তরের কর্মীদের চাঙ্গা করে রাজ্য কংগ্রেসের ভেতরের সমস্ত মান অভিমান ভুলে সবাইকে এক সুতোয় বেঁধেছিলেন তিনি। তার এই সাংগঠনিক দক্ষতাই আজ তাকে বিরোধী আসন থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিল। তবে শপথের রাজকীয় আলোকছটা শেষ হতেই মুখ্যমন্ত্রী ভিডি সতীশকে মুখোমুখি হতে হবে কঠিন বাস্তবতার। কেরালার শিক্ষিত যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা এখন তার সরকারের প্রধান অগ্রাধিকার। এর পাশাপাশি মধ্যপ্রাচ্য বা আরব দেশগুলো থেকে কেরালাবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর রাজ্যের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। বিশ্ব অর্থনীতির এই অস্থির সময়ে সেই রেমিটেন্স প্রবাহ ধরে রাখা এবং স্থানীয় শিল্প খাতকে চাঙ্গা করা হবে নতুন অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জন্য অ্যাসিড টেস্ট। একই সাথে কেরালার উন্নত স্বাস্থ্য খাত ও শিক্ষা ব্যবস্থার মান আরও আধুনিক করার বড় প্রতিশ্রুতি রয়েছে এই নতুন 20 সদস্যের মন্ত্রিসভার কাঁধে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কেরালার এই পরিবর্তন কেবল এই রাজ্যের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়বে ভারতের জাতীয় রাজনীতিতেও। কেন্দ্রে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে যখন পুরো ভারতের বিরোধী দলগুলো একজোট হওয়ার চেষ্টা করছে, তখন কেরালার মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্যে কংগ্রেসের এই জয় দিল্লির রাজনীতিতেও নতুন হাওয়া দেবে। VD সতীশনের এই বড় জয় জাতীয় স্তরে কংগ্রেসের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই সরকারকে ঘিরে কেরালার সাধারণ মানুষের প্রত্যাশার পারদ এখন আকাশচুম্বী। বেকারত্ব দূরীকরণ, প্রবাসী কেরালাবাসীদের পুনর্বাসন এবং রাজ্যের সার্বিক অবকাঠামোগত উন্নয়নই হবে এই সরকারের প্রধান পরীক্ষা। সমর্থকরা আশা করছেন VD সতীশনের গতিশীল নেতৃত্বে কেরালা ভারতের বুকে প্রগতির এক নতুন মডেলে পরিণত হবে। মিমি মাজুমদার, নিরপেক্ষ। যুক্তরাষ্ট্রে এয়ার শো চলাকালে ঘটে গেল রুদ্ধশ্বাস এক দুর্ঘটনা। হাজারো দর্শকের সামনে মাঝ আকাশে হঠাৎই যুদ্ধক্ষেত্রের মতো দৃশ্য। হাজারো দর্শকের চোখের সামনেই মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে মার্কিন নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান। সংঘর্ষের পর মুহূর্তেই আগুনের গোলায় পরিণত হয় বিমান দুটি। তবে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে ঘটে গেল শ্বাসরুদ্ধকর এক দুর্ঘটনা। হাজারো মানুষের সামনে মাঝ আকাশেই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে মার্কিন নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান। সংঘর্ষের পর বিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে আগুনের গোলায় পরিণত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান 4 ক্রু সদস্য। শেষ মুহূর্তে তাদের ইজেক্ট করে বেরিয়ে আসার দৃশ্য ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 200টি এয়ার শো অনুষ্ঠিত হয়। চলতি বছরের গান ফাইটার স্কাইস এয়ার শো ছিল 2018 সালের পর প্রথম আয়োজন। এর আগেও এই ঘাঁটিতে এয়ার শো চলাকালে দুর্ঘটনা ঘটেছিল। যদিও নিরাপত্তা জোরদার করার ফলে সাম্প্রতিক বছরগুলোতে দুর্ঘটনা অনেক কমে এসেছে, তবে আইডাহো অঙ্গরাজ্যে এবারের এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ও 4 ক্রু সদস্যের অলৌকিকভাবে বেঁচে যাওয়া নতুন করে প্রশ্ন তৈরি করেছে বিমান নিরাপত্তা ব্যবস্থা ও পাইলটদের দক্ষতা নিয়ে। রোববার পশ্চিম আইডাহোর মাউন্টেন হোম এয়ারফোর্স বেসে আয়োজিত এক এয়ার শো চলাকালে এই দুর্ঘটনা ঘটে। মার্কিন প্যাসিফিক ফ্লিটের নেভাল এয়ারফোর্সের মুখপাত্র কমান্ডার এমেলিয়া উমায়াম জানান, সংঘর্ষে জড়িত বিমান দুটি ছিল ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন 129-এর EA-18G গ্রাউলার যুদ্ধবিমান, যা ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতার জন্য বিশেষভাবে পরিচিত। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বিমান দুটি আকাশে তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের সময় খুব কাছাকাছি চলে আসে এবং এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর দুটি বিমান একসঙ্গে ঘূর্ণায়মান অবস্থায় নিচে পড়তে থাকে। ঠিক সেই মুহূর্তেই 4 ক্রু সদস্য ইজেক্ট করে বেরিয়ে আসেন এবং আকাশে 4টি প্যারাশুট খুলে যায়। কয়েক সেকেন্ড পরই মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয় যুদ্ধবিমান দুটি। ঘটনার পরপরই পুরো বিমান ঘাঁটি লকডাউন করা হয় এবং এয়ার শোর বাকি আয়োজন বাতিল ঘোষণা করা হয়। তবে স্বস্তির খবর হলো, দুর্ঘটনায় ঘাঁটির ভেতরে বা দর্শকদের মধ্যে কেউ হতাহত হননি। আহত 4 ক্রু সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার ভিডিও ধারণকারী এক দর্শক শেন উগডেন জানান, তিনি প্রথমে ভেবেছিলেন বিমান দুটি কাছাকাছি এসে আলাদা হয়ে যাবে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সংঘর্ষ ঘটে এবং তিনি পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ জন কক্স বলেন, এয়ার শোতে অংশ নেওয়া পাইলটরা অত্যন্ত দক্ষ হলেও এই ধরনের প্রদর্শনীতে ভুলের সুযোগ খুবই কম। সামান্য বিচ্যুতিও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। নুসরাত ফিশা, নিরপেক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ও চীনের প্রেসিডেন্টের সাম্প্রতিক শীর্ষ বৈঠক বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিলেও ওয়াশিংটনের ভেতরেই বাড়ছে বড় ধরনের আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই তাইওয়ানকে ঘিরে ভয়াবহ সামরিক পদক্ষেপ নিতে পারে চীন। আর সেই সংঘাত শুরু হলে শুধু পূর্ব এশিয়ায় নয়, কেঁপে উঠতে পারে পুরো বিশ্বের অর্থনীতি, প্রযুক্তি বাজার ও আন্তর্জাতিক রাজনীতি। পুরো বিশ্বের নজর এখন পূর্ব এশিয়ায়। মার্কিন প্রেসিডেন্ট ও চীনের প্রেসিডেন্টের সাম্প্রতিক শীর্ষ বৈঠককে প্রকাশ্যে কূটনৈতিক সফলতা হিসেবে তুলে ধরা হলেও এর আড়ালে বাড়ছে গভীর উদ্বেগ। এই বৈঠককে কেউ দেখছেন শান্তির বার্তা হিসেবে, আবার কেউ বলছেন এটাই হতে পারে আসন্ন বড় সংঘাতের পূর্বাভাস। ওয়াশিংটনের ভেতরে এখন বাড়ছে আশঙ্কা, আগামী 5 বছরের মধ্যে তাইওয়ান ঘিরে ভয়াবহ সামরিক পদক্ষেপ নিতে পারে চীন। আর যদি সত্যি তা ঘটে, তাহলে শুধু এশিয়ায় নয়, কেঁপে উঠতে পারে পুরো বিশ্বের অর্থনীতি এবং প্রযুক্তি খাত।
মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের একাধিক শীর্ষ উপদেষ্টা মনে করছেন ট্রাম্প শি জিনপিং বৈঠকের পর তাইওয়ান প্রশ্নে বেইজিং আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে। তাদের মতে চীন এখন বিশ্বকে স্পষ্ট বার্তা দিচ্ছে তারা আর কেবল উদীয়মান শক্তি নয়, বরং যুক্তরাষ্ট্রের সমকক্ষ বৈশ্বিক শক্তি। আর সেই অবস্থান থেকেই তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করছে বেইজিং। ট্রাম্পের ঘনিষ্ঠ এক উপদেষ্টা এক্সিওসকে জানান, শি জিনপিং বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে চীনের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরেছেন। তার মতে আগামী 5 বছরের মধ্যে তাইওয়ান ইস্যু সামনে চলে আসার ঝুঁকি এখন অনেক বেড়ে গেছে। বিশ্লেষকদের মতে সম্ভাব্য কোনো সংঘাত শুধু রাজনৈতিক বা সামরিক অস্থিরতাই তৈরি করবে না, বরং বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের ধাক্কা আনতে পারে। কারণ বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ উৎপাদন কেন্দ্র তাইওয়ান। প্রযুক্তি নির্ভর বিশ্ব অর্থনীতি অনেকাংশেই তাইওয়ানের চিপ শিল্পের উপর নির্ভরশীল। ফলে যুদ্ধ বা অস্থিরতা দেখা দিলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য তাইওয়ানের এবং ওয়াশিংটনের কূটনৈতিক মহলেও উদ্বেগ বাড়িয়েছে। চীন সফর শেষে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাইওয়ানের জন্য আটকে থাকা $14 বিলিয়ন অস্ত্র চুক্তি তিনি দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তার ভাষায়, আমি এটি স্থগিত রেখেছি। বিষয়টি অনেকটাই চীনের আচরণের উপর নির্ভর করছে। এর আগে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য $11 বিলিয়ন অস্ত্র সহায়তা প্যাকেজ অনুমোদন করেছিল। এর জবাবে চীন তাইওয়ানের চারপাশে লাইভ ফায়ার সামরিক মহড়া চালায়। একই সঙ্গে বেইজিং তাইওয়ান ইস্যুকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে উল্লেখ করে তাইওয়ানের বিশ্বখ্যাত চিপ শিল্পকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করার আহ্বান জানিয়ে নতুন বিতর্কে জন্ম দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমি চাই তাইওয়ানের চিপ নির্মাতারা আমেরিকায় চলে আসুক। ওয়াশিংটনের এসব বক্তব্যের জবাবে তাইওয়ানও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র কারেন কু বলেন, রিপাবলিক অব চায়না একটি সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র। তিনি দাবি করেন, বেইজিংয়ের দাবির কোনো বৈধ ভিত্তি নেই। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে তাইওয়ান। কারণ মার্কিন আইন অনুযায়ী তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে অস্ত্র সহায়তা দেওয়া ওয়াশিংটনের দায়িত্ব বলে মনে করে দেশটি। নোমান বিন বশির, নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যের উত্তেজনার ভেতর এবার সমুদ্রের নিচে নতুন এক নীরব সংঘাতের ইঙ্গিত দিচ্ছে ইরান, যা ঘিরে শুরু হয়েছে এক নতুন কৌশলগত আলোচনা। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বৈশ্বিক যোগাযোগ ও অর্থনীতির জন্য বড় ধরনের চাপ তৈরি করতে পারে, যার ফলে যুদ্ধের মানচিত্রে এবার যোগ হয়েছে এক নতুন মাত্রা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই এবার নতুন এক শক্তিশালী যুদ্ধক্ষেত্রের দিকে নজর পড়েছে ইরানের। সমুদ্রের তলদেশ দিয়েই যেন বিশ্বকে অচল করে দেওয়ার ক্ষমতা পেল দেশটি। হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবলগুলোকে কেন্দ্র করে নতুন কৌশল ঘোষণা করেছে ইরান, যা বিশ্ব অর্থনীতি ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর নিচে স্থাপিত এমন সাবমেরিন ইন্টারনেট কেবল ব্যবহারকারী আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে ফি আদায় করা হবে। রাষ্ট্র ঘনিষ্ঠ সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, এই ফি পরিশোধ না হলে ডাটা ট্রাফিক ব্যাহত হতে পারে, যা কার্যত বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থায় চাপ তৈরির একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, ইন্টারনেট কেবলের উপর ফি আরোপ করা হবে। একই সঙ্গে গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যামাজনের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলোকেও ইরানের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে বলে দাবি করেন। বিশেষজ্ঞদের মতে সাবমেরিন কেবলগুলোই বর্তমানে বিশ্বের ইন্টারনেট ও আর্থিক ডেটা প্রবাহের মেরুদণ্ড। এর কোনো ধরনের বাধা বা চাপ সৃষ্টি হলে শুধু ইন্টারনেট নয়, ব্যাংকিং ব্যবস্থা, ক্লাউড সেবা, অনলাইন ব্যবসা এবং বৈশ্বিক স্টক মার্কেটও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির পরিচালক অ্যালান মল্ডিন জানিয়েছেন, হরমুজ প্রণালীর নিচ দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল গিয়েছে, যা ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ডিজিটাল সংযোগের মূল পথ। এছাড়া মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক
দিনা এসফান্দিয়ারি মনে করেন, হরমুজকে কেন্দ্র করে ইরানের এই কৌশল মূলত বৈশ্বিক অর্থনীতির উপর চাপ সৃষ্টি করার একটি বার্তা। তার মতে, ভবিষ্যতে কোনো সামরিক চাপ এলে তার পাল্টা প্রতিক্রিয়ায় বিশ্ব অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। বিশ্লেষকদের সতর্কবার্তা, হরমুজ প্রণালীর এই ডিজিটাল করিডোরে কোনো ধরনের বিঘ্ন ঘটলে ইউরোপ এশিয়ার আর্থিক লেনদেন, শেয়ার বাজার এবং বৈশ্বিক ইন্টারনেট সেবায় বড় ধরনের ধস নামতে পারে। এমনকি পূর্ব আফ্রিকার কিছু অঞ্চলে আংশিক ইন্টারনেট বিচ্ছিন্নতাও দেখা দিতে পারে। সব মিলিয়ে সমুদ্রের তলদেশের এই নীরব নেটওয়ার্ক এখন বৈশ্বিক ভূরাজনীতির নতুন সংঘাত ক্ষেত্র হিসেবে উঠে আসছে, যেখানে যুদ্ধ হবে গলি আর বোমায় নয়, বরং ডেটা, কেবল আর নিয়ন্ত্রণের ক্ষমতায়। নোমান বিন বশির, নিরপেক্ষ। আফগানিস্তানে বিয়ে, তালাক এবং পারিবারিক বিরোধ নিয়ে এক নতুন আইন কার্যকর করাচ্ছে তালেবান সরকার। চাঞ্চল্যকর এই নতুন আইন জারি হতেই শুরু হয়েছে তীব্র আন্তর্জাতিক বিতর্ক। এই নতুন অধ্যাদেশে দাম্পত্য সম্পর্ক থেকে শুরু করে আরও নানাবিধ স্পর্শকাতর বিষয় যুক্ত করা হয়েছে। তবে কি এই আইনের মাধ্যমে আফগান পরিবার ব্যবস্থার উপর তালেবান আদালতের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হতে যাচ্ছে? আফগানিস্তানে বিয়ে, তালাক এবং পারিবারিক বিরোধ নিয়ে নতুন আইন কার্যকর করেছে তালেবান সরকার। আইনটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ৩১ ধারা বিশিষ্ট এই অধ্যাদেশে দাম্পত্য সম্পর্ক, বিচ্ছেদ, অভিভাবকত্ব এবং বিয়ে বাতিলের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। হিবাতুল্লাহ ওখুনজাদার অনুমোদনের পর এটি সরকারি গ্যাজেটে প্রকাশ করা হয়। নির্বাসিত আফগান সাংবাদিকদের পরিচালিত সংবাদ মাধ্যম আমু টিভি জানিয়েছে, নতুন বিধানে পারিবারিক নানা বিষয়ে তালেবান আদালতের ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। আইনের এই ধারা অনুযায়ী কুমারী মেয়ের ক্ষেত্রে নীরবতা সম্মতির ইঙ্গিত হিসেবে ধরা হবে, তবে পুরুষ বা আগে বিবাহিত নারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। নতুন এই বিধানে বলা হয়েছে, কোনো অবিবাহিত মেয়ে বিয়ের প্রস্তাবের সময় সরাসরি আপত্তি না জানালে তার নীরবতাকে সম্মতি হিসেবে বিবেচনা করা হবে। তাছাড়াও এই বিধানে নির্দিষ্ট পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিয়েকেও বৈধতা দেওয়া হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাবা কিংবা দাদার হাতে রাখা হয়েছে। তালেবান প্রশাসনের দাবি, পাত্র উপযুক্ত হলে এবং দেনমোহর ধর্মীয় শর্ত পূরণ করলে এমন বিয়ে গ্রহণযোগ্য হবে। এছাড়া আইনে বলা হয়েছে, বয়ঃসন্ধির আগেই সম্পন্ন হওয়া কোনো বিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে বাতিলের আবেদন করতে পারবেন, তবে সেই সিদ্ধান্ত কার্যকর করতে ধর্মীয় আদালতের অনুমোদন লাগবে। শুধু বিয়ে বা তালাক নয়, ব্যভিচার, ধর্মত্যাগ, দীর্ঘদিন স্বামীর অনুপস্থিতি ও পারিবারিক বিরোধের মতো বিষয়েও বিচারকদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। প্রয়োজনে তারা বিচ্ছেদ, কারাদণ্ড বা অন্য শাস্তির নির্দেশ দিতে পারবেন। 2021 সালে ক্ষমতায় ফেরার পর থেকেই আফগান নারীদের উপর একের পর এক বিধিনিষেধ আরোপ করে আসছে তালেবান। 6ষ্ঠ শ্রেণীর পর মেয়েদের শিক্ষায় নিষেধাজ্ঞা, বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশ বন্ধ, চাকরি ও ভ্রমণে সীমাবদ্ধতা, এসব নিয়ে আগেই আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে গোষ্ঠীটি। ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়েতে নারীর সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন হাদিসে কুমারী মেয়ের অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে এবং লজ্জার কারণে নীরব থাকাকে সম্মতির আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে জোরপূর্বক বিয়ে ইসলামে বৈধ নয় বলেও স্পষ্টভাবে উল্লেখ করেছেন ইসলামী আইনবিদরা। নুসরাত আফরিন তিশা, নিরপেক্ষ। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকে আলোচিত বিশ্বের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।